তখন ভোর 4টা। সমুদ্রের কিনারায় দুটি জেলে ছাড়া দূর দূরান্তে আর কাউকেই দেখা যাচ্ছিল না। অনেক বৃষ্টিপাত হচ্ছিল, গভীর সমুদ্রে তুফান সৃষ্টি হচ্ছিল। এটা দেখে তারা দুজন সমুদ্রে না গিয়ে নিজেদের নাও কিনারায় বেঁধে রাখার চেষ্টা করছিল। ভাই মাঙ্গেশ, বৃষ্টি তো ঠিকই আছে, কিন্তু তুফানই সবকিছুর 12টা বাজিয়ে দিল। ভাগ্য বন্ধু, ভাগ্য ভাগ্য এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখন বিক্রি তো দূরের কথা, খাওয়ার মাছটা পর্যন্ত ধরতে পারছি না। চলো এখান থেকে বেরিয়ে যাই। এমনিতে তো সমুদ্রের কিনারাতে প্রথমে সূর্যের আলো ফুটে ওঠে, কিন্তু আজ না জানি কোন অঘটন ঘটতে চলেছিল, যার কারণে আকাশে কালো মেঘ সরার নামই নিচ্ছিল না। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই ছেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যা এক মুহূর্তের মধ্যেই চারদিকে আলো ফুটিয়ে যাচ্ছিল। মাঙ্গের যখন নিজের জাল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই ছুরি বজ্রপাতের আলোতে সমুদ্রের মাঝে বড় একটা জিনিস দেখতে পায়। সেটা দেখে ছুরির পা একদম জমে যায়। তাই সে আবার বিদ্যুৎ চমকানোর অপেক্ষা করতে থাকে। তারপর যখন আবার বিদ্যুৎ চমকায়, তখন সে জাহাজের মতো কিছু একটা দেখতে পায়, যেটা সমুদ্রের নিচ থেকে পানির উপরে উঠে এসেছিল। এই মাঙ্গেশ, এখানে দেখ, সমুদ্রের ভেতর থেকে কি যেন বেরিয়ে আসছে। ছুরির আওয়াজ শুনে মাঙ্গেশ আবার তার কাছে যায় আর নিজের আঙ্গুলের ইশারায় ছুরিকে সমুদ্রের এক কোণায় দেখতে বলে, যেখানে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। সেখানে থেকেই একটি ভয়ানক জাহাজ বেরিয়ে আসে। এটা খুব দ্রুতই মাঙ্গেশ আর ছুরির দিকে এগিয়ে আসে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগে সেটা তাদের একদম কাছে চলে আসে। সেটার হাত থেকে বাঁচার জন্য তারা উল্টো দিকে দৌড়তে থাকে, কিন্তু জাহাজ থেমে যেতে দেখে তারা আবার ফিরে আসে। ওই জাহাজ থেকে ঝর্ণার মতো পানি ঝরছিল। তারা দুজন জাহাজের কাছে গিয়ে ডাকাডাকি করতে শুরু করে, বারবার জিজ্ঞাসা করতে থাকে জাহাজের ভিতরে কেউ আছে কিনা, কিন্তু জাহাজের ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না। এতে মাঙ্গেশ বলে, মনে হচ্ছে এই জাহাজে কেউ নেই, কিন্তু কিনারে আসলো কিভাবে? কোনো ভূত প্রেতের চক্কর নাকি রে ভাই? ছুরি এটা বলতেই জাহাজের ভেতরে থেকে একটি কঙ্কাল উড়ে এসে তাদের পায়ের কাছে পড়ে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তারপর ছুরি চিৎকার করে বলে, মাঙ্গেশ পালা, মাঙ্গেশ এখান থেকে পালা। ছুরির চিৎকার শুনে মাঙ্গেশ তাদের বস্তির দিকে দৌড় লাগায়। ঘরে ফিরে তারা দুজন ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারে না। সারা রাত তাদের মনে হতে থাকে তারা দুজন জাহাজের ভেতরেই আছে আর ভূতেরা তাদের ঘিরে রেখেছে, যার কারণে সকালবেলা দুজনই একসাথে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে। ঘুম ভাঙতে তারা দুজন বাইরে ফিসফিস শুনতে পায়। বাইরে বেরিয়ে জানতে পারে সে বেরিয়ে আসার খবর চারদিকে ছড়িয়ে গিয়েছে। অনেকগুলো সরকারি অফিসার এসেছে শিপের তল্লাশি করার জন্য। ওই শিপ কোথা থেকে এসেছে জানার চেষ্টা করছে। পুরাতন রেকর্ড থেকে জানা যায় ওই শিপ আজ থেকে 20 বছর আগে ডুবে গিয়েছিল, কিন্তু কখনো ভেসে ওঠেনি। কখনো জানা যায়নি এই জাহাজ সমুদ্রের তলদেশে কোন স্থানে চাপা পড়েছে। হয়ে গিয়েছিল গায়ে। এই জাহাজটা কি সমুদ্র থেকে বড়? না না মাঙ্গেশ, আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। যদি একেবারে গায়েব হয়ে যেত, তাহলে ফিরে আসলো কিভাবে, তাও আবার ঠিক 20 বছর পর? আর তুই কি শুনেছিলি ওই জাহাজের কেউই জীবিত ছিল না? আমি বলছি নিশ্চয়ই এখানে কোনো না কোনো সমস্যা আছে ভাই। তুই তো সবকিছুতেই সমস্যা দেখতে পাস, সম্পূর্ণ কথা শুনিসনি। ওই জাহাজে এখনো কোটি টাকার তেল আছে। কিছুদিন পর তারা সেটা বের করার কাজ শুরু করবে। হ্যাঁ তো? হ্যাঁ তো, আজ রাতে আমরাও একটু তেল বের করে নেব, কেউ জানতেও পারবে না। আরে এমনিতেও আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আমরা মাছ ধরার জন্য বের হতে পারবো না। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, আজ রাতেই আমরা ওই জাহাজে যাব। দেখিস কাল সকালে আমরা লাখপতি হয়ে যাব। ছুরির ওই জাহাজে যাওয়ার প্ল্যান ভালো লাগছিল না, তাও আবার রাতে। কিন্তু তবুও সে মাঙ্গেশকে না করতে পারেনি। তারপর ঠিক রাত 12টায় তারা দুজন আবার সমুদ্রের কিনারায় যায়। আবহাওয়া তখনও অস্বাভাবিক ছিল, হালকা বৃষ্টিতেও জোরে জোরে বজ্রপাত হচ্ছিল। মাঙ্গেশ আস্তে আস্তে জাহাজের কাছে যায়, তারপর রশি ঘুরিয়ে সেটা শিপের মাথায় আটকে দেয়। তারপরে উপরে উঠতে শুরু করে।
সুরিও ভয়ে ভয়ে তার পেছনে পেছনে উঠতে থাকে। এমন সময় হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকায়। এতে তারা দুজন একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর যখন তাদের চোখ খুলে তখন তারা সমুদ্রের কিনারায় নয়, তারা মাঝ সমুদ্রের ঢেউয়ে ভাসছিল। সেখানে চারদিকে শুধু পানি আর ঘন অন্ধকার ছেয়েছিল। এই সুরি, হঠাৎ করে এই জাহাজ সমুদ্রের মাঝে আসলো কিভাবে রে? আর এরা? এবার সুরির মতো মাঙ্গেশও বুঝতে পেরেছিল এই জাহাজে কোনো না কোনো সমস্যা আছে, নয়তো কিনারায় থাকা জাহাজ মাঝ সমুদ্রে আসলো কিভাবে। আর এখন তো এই জাহাজের মাঝে কিছু লোকদের আনাগোনাও দেখা যাচ্ছিল, কিন্তু এরা কারা? মাঙ্গেশ ভয়ে ভয়ে সুরিকে এসব বলছিল। এমন সময় একটা বাচ্চা হাসতে হাসতে সুরির কাছে আসে, তারপর দরজা খুলে কি সুরি? হয়তো আমি ওকে চিনি, কিন্তু এখন মনে পড়ছে না। মাঙ্গেশ সুরিকে আর কোনো কিছু জিজ্ঞাসা করার আগে তার পেছন থেকে একটি আওয়াজ আসে। সামার্থ বাবা, খুবই সাবধানে, নয়তো তুমি কিন্তু পড়ে যেতে পারো। এই আওয়াজ ওই শিপের ক্যাপ্টেনের ছিল, যে তার ছেলের পেছনে পেছনে যাচ্ছিল। সুরি আর মাঙ্গেশ ক্যাপ্টেনকে দেখে এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ক্যাপ্টেন দরজার ভেতরে যাওয়ার আগে তার অকিটকিতে একটি আওয়াজ আসে, তাই সে আবার কন্ট্রোল রুমে চলে যায়। তারপর সুরি দৌড়াতে দৌড়াতে ওই দরজার ভেতরে যায়। ওই ক্যাপ্টেনের ছেলে যে দরজার ভেতরে ঢুকেছিল। সিঁড়ি থেকে নিচে নামার পর ভেতরের গ্যালারির দুই দিকে অনেকগুলো ঘর দেখা যাচ্ছিল। ওই ক্যাপ্টেনের ছেলে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন সে কাউকে খুঁজছে। হঠাৎ সে একটি দরজার কাছে যায়, তাতে লাগানো কাঁচ দিয়ে সে ঘরের ভেতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে তার পা একদম জমে যায়, চেহারায় ভয় ফুটে ওঠে। সে যখনই ফিরে যাওয়ার জন্য পেছনে ঘুরে তখন হঠাৎ করে গ্যালারির লাইট কাঁপতে শুরু করে। তারপর জাহাজ এমন ভাবে ঝুলতে থাকে যেন সমুদ্রের মাঝে বড় একটি তুফান সৃষ্টি হয়েছে। এমন সময় হঠাৎ করে দরজা খুলে যায়, আর কেউ একজন ওই ক্যাপ্টেনের ছেলেটার পা ধরে টানতে টানতে তাকে ভেতরে নিয়ে যায়। মাঙ্গেশ আর সুরির মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। তাদের এসব খুব আজব লাগছিল। এইসব দেখে মাঙ্গেশের আর এক কদমও এগিয়ে যাওয়ার সাহস হয় না, কিন্তু সুরি ওই বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে কাঁপতে কাঁপতে ওই রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই রুমের ভেতর থেকে এখন কিছু মানুষের কথা বলার শব্দ শোনা যাচ্ছিল। মা, আমি বাবাকে কিছু বলবো না আপনাদের দুজনের ব্যাপারে, আমাকে এখান থেকে যেতে দিন। যেতে দেব যেন তুই পরে এসব তোর বাবাকে বলতে পারিস, আর তারপর সে জীবনকে নরক বানিয়ে দিতে পারে। এমনিতে তোর বেবি সিটিং করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আজ বরং তোকেই শেষ করে দিই। তোকে মেরে এই সমুদ্রের মাঝে ফেলে দিব। পৃথিবীর সামনে তো আমি তোর মাই, 2 ফোঁটা চোখের জল ফেলে সবাইকে বিশ্বাস করিয়ে দেব। এতে সারা জীবনের জন্য আমি তোর কাছ থেকে মুক্তি তো পাবো। যখন সুরি এসব দেখে আর শুনে তখন তার মনে পড়ে যায় এটা তার ছোটবেলার বন্ধু সামার, যার সাথে সে সমুদ্রের কিনারায় খেলতো। আর এই মহিলাটা তার সৎ মা, যে শুধুমাত্র টাকার আর ফরেন ট্রিপের জন্যই সামারদের বাবাকে বিয়ে করেছিল। এর বদলে সামারদের বাবা তার কাছে এটাই চেয়েছিল যেন সে সামারকে নিজের বাচ্চার মতো ভালোবাসে, সে যেন সামারদের মা হয়ে ওঠে। কিন্তু এখানে তো সবকিছু উলট পালট হয়ে যাচ্ছিল। তার স্বামীর জুনিয়র ক্যাপ্টেনের সাথে হাত মিলে তার স্বামীকে ধোঁকা দিচ্ছিল। তারপর যখন সামার তাদের কুকিরটি দেখে ফেলে তখন সে ছুরি দিয়ে সামারকে মেরে ফেলে। সুরি আর মাঙ্গেশ কোনো কিছু করে ওঠার আগে শিপের ক্যাপ্টেন তার পিস্তল নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই রুমে চলে যায় যেখানে তার ছেলের লাশ পড়েছিল। ক্যাপ্টেনকে দেখে যখনই তার জুনিয়র অফিসার সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই ক্যাপ্টেন তার বুকের উপর গুলি চালিয়ে দেয়। জুনিয়র অফিসার সেখানেই মারা যায়। কিন্তু ওই মহিলা বুঝতে পারছিল না ক্যাপ্টেন এসব কিভাবে জানলো। এমন সময় সে সামারদের হাতে থাকা ওয়াকিটকি দেখতে পায়। তারপর সে সবকিছু বুঝতে পেরে যায়। তারপর সে ক্যাপ্টেনের সামনে কান্না জুড়ে দেয়। বেবি, তুমি যেমনটা ভেবেছ আসলে তেমনটা নয় ব্যাপারটা। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমাকে একটু সুযোগ তো দাও। ক্যাপ্টেন তার আর কোনো কথা না শুনেই তার বুকে গুলি চালিয়ে দেয়। তারপর সে যখন নিজের ছেলের লাশ কোলে নিয়ে বের হতে যায় ঠিক তখনই জাহাজ কেঁপে ওঠে, আর ক্যাপ্টেনের সাথে সাথে মাঙ্গেশ আর সুরিও নিজেদেরকে না সামলাতে পেরে নিচে পড়ে যায়।
তখনই নিচে পড়ে থাকা ক্যাপ্টেনের অকিটকি থেকে আওয়াজ আসে। স্যার, আমাদের জাহাজ সামুদ্রিক তুফানের মাঝে বসে গিয়েছে। যদি আপনি এখনই এখানে না আসেন তাহলে সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সেখানে পুরো কন্ট্রোল রুম নিজেদের সামনে নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছিল আর নিজেদের শেষ ভরসা ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ক্যাপ্টেন এখন আর ক্যাপ্টেন নয়, বরং একজন দুর্ভাগা বাবা হয়ে গিয়েছে, যে তার ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। সে আর কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। সুরি বুঝতে পেরেছিল এটা তারই ছোটবেলার বন্ধু, সে তার শেষ মুহূর্ত তাকে দেখাচ্ছে। কিন্তু মাঙ্গেশ চাইছিল যেন ক্যাপ্টেন কোনো একভাবে এই জাহাজটাকে ডুবার হাত থেকে বাঁচায়, নয়তো তারা দুজনেই মরে যাবে। কিন্তু সুরি বুঝতে পেরে গিয়েছিল এখন তাদের হাতে আর কিছুই নেই, তাই সে মাঙ্গেশকে নিয়ে শিপের উপরে চলে আসে। সেখানে থাকা সবাই গভীর সমুদ্রের মাঝে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল। মেম্বারদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। সমুদ্রের মাঝে একটি বড় ঢেউ উঠে আর শিপটাকে নিজের ভেতরে নিয়ে আবার সমুদ্রের পানিতে মিশে যায়। মাঙ্গেশ আর সুরি বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু এখন তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর যখন তাদের চোখ খুলে তখন দেখে তারা সমুদ্রের কিনারায় ওই জাহাজের পাশে আছে। তখনই কাল বৃষ্টি হচ্ছিল আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। জ্ঞান ফিরতে সুরি মাঙ্গেশকে উঠায়। সে উঠেই বলে, তেল যাক জাহান্নামে, আগে নিজের প্রাণ বাঁচা ছুরি আর পালা এখান থেকে। এ কথা বলে ছুরিকে সেখানেই ফেলে মাঙ্গেশ সেখান থেকে পালিয়ে যায়। হয়তো সে তার প্রকৃত বন্ধু ছিল না, কিন্তু সামার মরে যাওয়ার পরও তার বন্ধুত্ব বজায় রেখেছে আর সুরিকে মনে করিয়ে দিয়েছে সে তার ছোটবেলার বন্ধু ছিল, যে এই বিশাল সমুদ্রে হারিয়ে গিয়েছিল, তারপর আর কখনোই ফিরে আসেনি।